বাংলা ও ইংরেজি সাহিত্যের রহস্য, ভয়, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার এবং কিছু মজার গল্পে ভরা এই বিশেষ নিবেদন শুধুমাত্র আপনার জন্য। ঝরাপাতার মতো বইয়ের পাতা থেকে বেছে নেওয়া বেশ কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে হাজির হয় ঝরাপাতা ইউটিউব চ্যানেল। আর আজকের পর্বে আমাদের নিবেদন সাহিত্যিক মানবেন্দ্র পালের রচনা ভৈরব। আজকের গল্পটি আমরা নিয়েছি দ্বীপ সাহিত্য কুটির থেকে প্রকাশিত ভৌতিক অমনিবাস এই বইটি থেকে। শুনুন আজকের গল্প মানবেন্দ্র পালের কলমে ভৈরব। ছোটনাগপুরের পাহাড় ঘেরা এই ছোট্ট জায়গাটায় সেদিন যেন ধূসর সন্ধ্যা কেমন একরকম গা ছমছম করা রহস্যময় রোমাঞ্চ নিয়ে নেমে এসেছিল। এমনটা অন্যদিন হয় না। অন্যদিনও এই সময় ধূর্যটিবাবু সর্বাঙ্গে গরম চাদর জড়িয়ে, হাতে দস্তানা পরে, টাক মাথার ওপর মাংকি ক্যাপ চাপিয়ে লাঠি ঠুকঠুক করে এসে বসেন। এখন সবে অক্টোবরের মাঝামাঝি, শীত পড়েনি, পর্ব করছে। এখনই ওই কচি শীতের বিরুদ্ধে ধূর্যটিবাবুর এই রণসাজ। তার এই শীতবস্ত্রের বর্ম দেখে মহিতোষ মজুমদারের স্ত্রী হাসেন, কিন্তু যাকে নিয়ে হাসি ঠাট্টা তিনি নির্বিকার। তার কোনো লজ্জা সংকোচ নেই। মহিতোষবাবু এক সময়ে পুলিশ অফিসার ছিলেন, অসময়ে চাকরি ছেড়ে দিয়ে এখানে এসে স্থায়ীভাবে বসবাস করছেন। তার পুলিশি জীবনের নানা ঘটনা শুনতে ধূর্যটিবাবু ভালোবাসেন। সেই লোভে এই কদিন ধরে রোজ সন্ধ্যাবেলা উনি এখানে আসেন। কেন যে মহিতোষবাবু পুলিশের চাকরির মতো লোভনীয় কাজ রিটায়ার করার আগেই ছেড়ে দিয়েছিলেন, সে কথা একমাত্র বাড়ির লোক ছাড়া আর কাউকে বলেননি। কেননা বললেও তা কেউ বিশ্বাস করবে না। শুধু চাকরি ছাড়াই নয়, একেবারে দেশ ছাড়া হতে হয়েছিল। এখানে উনি এসেছেন মাস 6 হলো। শান্ত নিরিবিলি জায়গা। ভদ্রলোকের বাস তেমন নেই, কেননা শহর বলতে যা বোঝায় তা এখান থেকে ক্রোশখানেক দূরে। মহিতোষবাবুর বাংলোর অল্প দূরেই একটা পুরনো দোতলা বাড়ি। ওই একটি দোতলা বাড়ি, ওপরের জানালাগুলো সবসময় বন্ধ। একতলায় লোক থাকে, তারা বাঙালি নয়, মিশুকেও নয়। তবে কয়েকদিন হলো ধূর্যটিবাবু নামে এক বৃদ্ধ ভদ্রলোকটি ওই বাড়িতে এসেছেন। তিনি নিজেই এসে মহিতোষবাবুর সঙ্গে আলাপ করেছেন। উনি অবশ্য সকালের দিকে আসেন না, বিকেলেও শীতের ভয়ে বড় একটা দূরে কোথাও যান না। ঠান্ডার ধাত, একটুতেই নাকি বুকে কফ জমে গলা বসে যায়। তিনি অল্প কথা বলেন, তবু বিদেশে এই বাঙালি অতিথিকে পেয়ে মহিতোষবাবু ও তার স্ত্রী খুব খুশি। স্বামী স্ত্রী ছাড়া এ বাড়িতে আরেকজন আছে, তার নাম লক্ষণ। লম্বা চওড়া, যাকে বলে দশাসই চেহারা, তাই কুচকুচে কালো রং আর পাথরের মতো বোবা। কাজ করে অসুরের মতো। ভোরবেলা আসে, কাজ করে, রাতের খাবার নিয়ে চলে যায় নদীর ওপারে। ধূর্যটিবাবু ওকে প্রথম দেখেই আঁতকে উঠেছিলেন। ফিসফিস করে বলেছিলেন, ওই লোকটার কাছ থেকে সাবধানে থাকবেন মশাই। আমি বলছি, ও মানুষ খুন করতে পারে। এ কথা শুনে মহিতোষবাবুর স্ত্রী শিউরে উঠেছিলেন, কিন্তু এক সময়ের দুর্দণ্ড প্রতাপ মহিতোষবাবু ভয় পাননি। ভয় পেয়েই বা কী করবেন? সন্দেহ করে না হয় ছাড়িয়ে দিলেন, তারপর লোক পাবেন কোথায়? রোজ সন্ধ্যাবেলা ধূর্যটিবাবু এসে মহিতোষবাবুর কাছে তার পুলিশি জীবনের যত খুন খারাপির গল্প ছেলে মানুষের মতো শোনেন। লণ্ঠনের আলো থেকে চোখ আড়াল করার জন্যে উনি একটা কিছু বই কিংবা কাগজ চিমনির গায়ে ঠেকিয়ে রাখেন। একটা ঘটনা বলা শেষ হয়ে গেলে উনি নাকে কেমন একটা ঘোত ঘোত শব্দ করেন, অর্থাৎ ঘটনাটা তার পছন্দ হলো না, অন্য ঘটনা শুনতে চান। যেন তিনি কোনো বিশেষ ঘটনা খুঁজে বেড়াচ্ছেন। সময়ে সময়ে মহিতোষবাবুর মনে হতো ধূর্যটিবাবু হয়তো বা কোনো ছদ্মবেশী লেখক প্লট খুঁজে বেড়াচ্ছেন। শেষে আজ মহিতোষবাবু তার জীবনের সেই একান্ত গোপনীয় রোমাঞ্চকর কাহিনীটা বলতে শুরু করলেন, যে কাহিনীর নায়ক
দুটি স্কুলের ছাত্র, মহিতোষ আর ভৈরব। কাহিনী শুরু করার সঙ্গে সঙ্গেই কেমন যেন কতগুলো অশুভ লক্ষণ দেখা দিল। দেওয়ালে একটা ছবি টাঙানো ছিল, সেটা হঠাৎ ঝনঝন করে পড়ে গেল ভেঙে। এই সন্ধ্যাবেলায় বাড়ির ছাদে কি একটা পাখি বিশ্রী শব্দে ডেকে উঠল। সে ডাক শুনে মহিতোষবাবুর মতো লোকও চমকে উঠলেন। তারপরই মনে হলো যেন প্রচণ্ড ঝড় উঠেছে। তিনি জানলার কাছে গিয়ে দাঁড়ালেন, কিন্তু কালি ঢালা অন্ধকার আকাশ ছাড়া ঝড়ের কোনো লক্ষণই দেখতে পেলেন না। এসব কি হচ্ছে? মনে মনে মহিতোষবাবু যেন নিজেকেই প্রশ্ন করলেন, কিন্তু প্রকাশ্যে কিছু বললেন না। নিজেকে একটু গুছিয়ে নিয়ে তিনি গল্প বলতে শুরু করলেন। ভৈরব ছিল তার স্কুলের বন্ধু, একই সঙ্গে পড়তেন তারা। কতই বা বয়স হবে তখন, 13-14। ভৈরব ছিল একটু অদ্ভুত প্রকৃতির। তার স্বভাবের সঙ্গে মহিতোষের স্বভাবের কোনো মিল ছিল না। তবু ভৈরব কেন যে মহিতোষকে খুব ভালোবাসত তার কারণ অজানা। পড়াশোনায় ভৈরবের মন ছিল না মোটেই। ওই বয়সেই সে টুকটাক ঝাড়ফুঁক শেখার জন্যে গ্রামে গ্রামে ঘুরত, ওঝাদের বাড়ি গিয়ে বসে থাকত। সেই ওঝারা সাপের ওঝা নয়, ভূত ছাড়াবার ওঝা। ওর চেহারাটাও ছিল তেমনি, কালো সন্ডা গন্ডা, ছোট করে কাটা চুল, সে চুলে কখনো তেল পড়তো না, আর চোখ দুটো ছিল পাথরের চোখের মতো নিষ্প্রাণ। ওই চোখের দিকে তাকিয়ে মাস্টারমশাইরা পর্যন্ত ওর সঙ্গে কথা বলতে পারতেন না। এমন ছেলেকে কেউ ভালোবাসতে পারে না, মহিতোষও পারতেন না। কিন্তু ছুটির পর ভৈরব একরকম জোর করে মহিতোষকে টেনে নিয়ে যেত নির্জন জায়গায়, বিশেষ করে শ্মশান কিংবা কবরখানায়। সেখানে বসে ও যেসব কথা মহিতোষকে শোনাতো, তাতে বেচারি মহিতোষের রক্ত জল হয়ে যেত। যেমন ও বলতো ও নাকি ভূত নামানো প্রায় শিখে ফেলেছে, অমুক গ্রামের অমুক ওঝা ওর গুরু। একদিন বলল, খুব ইচ্ছে করে তিব্বত যেতে, ওখানকার লামারা নাকি প্রসিদ্ধ। মহিভাই চনা, তোতে আমাতে একবার তিব্বত ঘুরে আসি। শোনো কথা, তিব্বত যেন এ পাড়া ও পাড়া, শুধু গিয়েই কদিন থেকে ফিরে আসা। চল না মহি, চল না। লেখাপড়া শিখে ভালো ছেলে হয়ে বাড়ি বসে থেকে কি হবে? তার চেয়ে যদি প্রেত সিদ্ধ হতে পারিস, তাহলে দুনিয়ার সব কিছু চলে আসবেই হাতের মুঠোয়। এসব কথায় মহিতোষ সাড়া দিতে পারতেন না। ভৈরবের হাত থেকে নিস্তার পাওয়ার জন্যে শেষ পর্যন্ত এড়িয়ে যেতে লাগলেন। ছুটি হতে না হতেই তিনি ছুটে বাড়ি পালাতেন। একদিন ভৈরব মহিতোষকে একা পেয়ে ওর হাত শক্ত করে চেপে ধরল। ওর ডান হাতে একটা বাড়তি ছোট আঙুল ছিল, সেটা আবার ছড়ির ফলার মতন বাঁকা, দেখলেই গা শিউরে উঠত। সেই বেটে আঙুলটার তীক্ষ্ণ নখ দিয়ে মহিতোষের হাতে দাগ কেটে দিয়ে বলল, কিরে, আমায় এড়িয়ে যাচ্ছিস? কিন্তু মনে রাখিস, আমায় দূরে ঠেলে দিলেও আমার হাত থেকে নিষ্কৃতি পাবি না। আমি তোকে কাছে টানবই মহি। ছেড়ে দে ভাই, আমায় জামা ছেড়ে দে বলে কোনো রকমে সেদিন মহিতোষ ওর হাত ছাড়িয়ে পালিয়েছিলেন। আবার একদিন পাকড়াও করেছিল ভৈরব, বলেছিল, তুই যাস না, আমি একাই তিব্বত যাব। সেখানে যদি মরেও যাই তবু তোকে দেখা দেবই। আমার গুরু বলেন, প্রেত আত্মা খুব ইচ্ছে করলে দেহ ধারণ করে কিছুক্ষণের জন্যেই দেখা দিতে পারে, তবে তার জন্যে আত্মাকে প্রচণ্ড কষ্ট পেতে হয়, মুক্তিও আটকে যায়। তা যাই যাক, তবু তোর সঙ্গে দেখা করতে আসবো মহি। এই পর্যন্ত বলে ভৈরব একটু থেমেছিল, তারপর বলেছিল, তবে একটা কথা, দেখা করতে এলে তুই যদি আমায় অপমান করিস, আমায় তাড়িয়ে দিস, তাহলে বন্ধু বলেও খাতির করব না, তোকে মেরে আমার সঙ্গী করে নেব। মহিতোষ তখন ভয়ে থরথর করে কাঁপছেন। বল বল, কথা দে, দেখা দিলে কাছে ডাকবি, বল বল আমাকে। নিষ্কৃতি পাবার জন্যে মহিতোষ তাড়াতাড়ি বলেছিলেন,
এখন মরার টরার কথা কেন ভাই? এখনো ঢের সময় আছে। ভৈরব দাঁতের ফাঁকে হেসে বলেছিল, তা আছে, কিন্তু ওই আর কি যদির কথা বললাম। বল, দেখা করতে এলে ফিরিয়ে দিবি না তো? না। প্রতিজ্ঞা করছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিজ্ঞা প্রতিজ্ঞা। আমায় তখন দেখলে চিনতে পারবি তো? ডান হাতে এই আঙ্গুল বলে ডান হাতটা মুখের কাছে তুলে ধরেছিল। অমনি ওর ওই খুদে আঙুলটা তিত্তির করে কাঁপতে লেগেছিল, আর কপালের বাঁ দিকে এই কাঁটা দাগ। মনে থাকবে তো? থাকবে মনে? হ্যাঁ হ্যাঁ ভাই, থাকবে থাকবে, খুব থাকবে বলে কোনো রকমে পালিয়ে এসেছিলেন। এরপর হঠাৎই একদিন ভৈরব বাড়ি থেকে নিরুদ্দেশ, আর তার খোঁজ পাওয়া গেল না। হঠাৎ ঘরের মধ্যে একরকম ছুটেই ঢুকলেন মহিতোষবাবুর স্ত্রী, তার মুখে চোখে ভয়ের ছাপ। ছাদে কিসের শব্দ হচ্ছে? মহিতোষবাবুও চমকে উঠলেন। ছাদের শব্দ? হ্যাঁ, শোনো। মহিতোষবাবু কান পাতলেন। খুব মৃদু একটা শব্দ, কে যেন ছাদে ঘুরে বেড়াচ্ছে। মহিতোষবাবু ঘর থেকে বেরিয়ে এসে অন্ধকারে ছাদের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন, ছাদে কে? উত্তর পেলেন না। শব্দটা থেমে গেল। একটু পরে লক্ষণ এসে দাঁড়ালো। সে জানালো ছাদে একটা খারাপ ধরনের পাখি বসেছিল, সেটা ও তাড়াতে গিয়েছিল। তবু ভালো। পরক্ষণেই মহিতোষবাবু ভাবেন, তাই বা কেন এতদিন পর হঠাৎ খারাপ পাখি কোথা থেকে এলো? এত যে কাণ্ড হচ্ছে পরম ধৈর্যবান শ্রোতাটির মধ্যে, কিন্তু কোনো চাঞ্চল্য নেই। সেই যে অন্ধকারে মুখ আড়াল করে গল্প শুনে যাচ্ছিলেন, টু শব্দটি নেই। বোধহয় ঘটনাটা তার ভালোই লাগছে। তারপর অনেকগুলো বছর কেটে গেছে। মহিতোষবাবু আবার তার কাহিনী শুরু করলেন। ভৈরবের কথা ভুলেই গিয়েছিলেন। তখন তিনি কলকাতার কাছাকাছি এক জায়গায় থানার ওসি। একদিন একটা মার্ডার কেস এলো। মহিতোষবাবু লাশ দেখলেন। প্রবল আক্রোশে কেউ লোকটাকে একেবারে ক্ষতবিক্ষত করে দিয়েছে। এমন তো কত লাশই দেখেছেন তিনি, কিন্তু কেন যে এই মৃতদেহটা দেখে থমকে গিয়েছিলেন তা বুঝতে একটু সময় লেগেছিল। মৃতের বয়স 52-53 বছর, কালো কুচকুচে রং, এই বয়সেও পেশল চেহারা, নাক থ্যাবড়া, মুখটা যেন চেনা চেনা লাগলো। তারপর ডান হাতে 6টা আঙুল দেখেই মহিতোষবাবু চমকে উঠেছিলেন। আঙুলটা আবার ছুরির ফলার মতো বাঁকা। কপালে রক্তটা মুছো তো, হুকুম দিয়েছিলেন একজন কনস্টেবলকে। রক্তের ছোপ মুছে ফেলতেই দেখা গেল কাঁটা দাগ। বুঝতে বাকি রইল না এ তার সেই ছোটবেলাকার ক্লাস ফ্রেন্ড ভৈরব। জানা গেল ও নাকি এ অঞ্চলের এক কুখ্যাত সমাজ বিরোধী, নিজেদের মধ্যে রেষারেষির জন্যই প্রাণ হারিয়েছে। ভৈরব যে তার চেনা, মহিতোষবাবু তা প্রকাশ করলেন না। লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে বাসায় ফিরে এলেন। গোপনে দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন, একদিন যে প্রেতসিদ্ধ হবার জন্য প্রাণপণ চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত সে হয়ে গেল কিনা একটা ডার্ক সাইটের সমাজ বিরোধী। যাই হোক, এই খুনের তদন্তের ভার পড়েছিল মহিতোষবাবুর ওপরেই। কোথায় কোথায় ভৈরব থাকতো, তার দলে আর কে কে আছে, কেই বা ওকে খুন করলো, এই সব তদন্ত শুরু করতে হলো। কিন্তু বিশেষ কোনো ক্লু পাওয়া গেল না। তাছাড়া এইসব সমাজবিরোধীদের খুনের কেস নিয়ে মাথা ঘামাবার ইচ্ছেও তার বিশেষ ছিল না। কেসটা ক্রমেই ধামাচাপা পড়ে যাচ্ছিল। ঠিক সেই সময়ে তার জীবনে একটা মারাত্মক ঘটনা ঘটতে শুরু করলো। একদিন রাত বেশ গভীর, নিস্তব্ধ অঞ্চলটা। মনে হলো কে যেন দরজায় টোকা দিচ্ছে। ঘুম ভেঙে গেল মহিতোষবাবুর, কিন্তু কিছু আর শোনা গেল না। ভাবলেন বোধহয় স্বপ্নই দেখেছেন। পাশ ফিরে চোখ বুঝলেন, একটু পরেই আবার সেই শব্দ। এবার বিছানায় উঠে বসেই হাঁকলেন, কে?
উত্তর নেই। 5 মিনিট পরে আবার সেই শব্দ, এবার জোরে। মহিতোষবাবু উঠতে যাচ্ছিলেন, ওর স্ত্রী বাধা দিলেন। যেও না। মহিতোষবাবু হচ্ছেন পুলিশ অফিসার, এত অল্পে ভয় ফেলে কি তার চলে? দাঁড়াও দেখি বলেই উঠে আলমারি খুলে রিভলভারটা নিয়ে দরজা খুলতে গেলেন। আর ঠিক তখনই দরজার বাইরে থেকে একটা অল্প বয়সী ছেলের গলা শোনা গেল। মহি, মহি, আমি এসেছি, খুব দরকার। গলার স্বর শুনে মহিতোষবাবু অবাক, যেন অনেক দিন আগের খুব চেনা গলার স্বরটা। তাড়াতাড়ি দরজা খুললেন, কিন্তু কেউ কোথাও নেই। মহিতোষবাবুর বাড়ির সামনে সরু এক ফালি প্যাসেজ আছে। প্যাসেজটা গিয়ে পড়েছে বড় রাস্তায়। এই প্যাসেজ দিয়েই যাওয়া আসা করতে হয়। দরজার সামনে কেউ নেই দেখে মহিতোষবাবু প্যাসেজের ওপরে টর্চ ফেললেন। দেখলেন সেখানে একটা লোক দাঁড়িয়ে, খালি গা, পরনে একটা লুঙ্গি, মাথায় ফেটটি বাঁধা, মুখটা রক্তে জবজবে। এ আবার কে? এত রাত্রিরে এখানে কেন? পুলিশের লোক বলে লোকটা কি নালিশ জানাতে এসেছে? তাকে কিছু বলতে যাবেন, স্পষ্ট দেখলেন লোকটা হাতের ইশারায় তাকেই ডাকছে। মহিতোষবাবু রিভলভারটা শক্ত করে ধরে এগিয়ে গেলেন একেবারে ওর 3 ফুটের মধ্যে। সঙ্গে সঙ্গে এক চাঙড় বরফ যেন তার মেরুদণ্ড দিয়ে নেমে গেল। হাত পা অসাড় হয়ে এলো। কি? এ তো ভৈরব, সেই যে খুন হয়েছিল, যার খুনের কিনারা এখনো হয়নি। আশ্চর্য, সে কি করে আসতে পারে? কি করে? পরক্ষণেই দেখলেন ও এগিয়ে যাচ্ছে রাস্তার দিকে, হাতে ইশারায় কেবলই ডাকছে, এসো, আমার সঙ্গে এসো মহি। মন্ত্রমুগ্ধের মতো তিনি ওর পেছন পেছনে চললেন। ও গলি থেকে পথে নামল। রাস্তা নির্জন অন্ধকার। আগে আগে চলেছে ভৈরবের ছায়ামূর্তি, পেছনে মহিতোষবাবু। মাঝে মাঝে সে পেছনে ফিরে দাঁড়াচ্ছে আর ইশারায় ডাকছে। ও কোথায়, কী উদ্দেশ্যে ডেকে নিয়ে যাচ্ছে কে জানে। মহিতোষবাবু চলেছেন তো চলেছেনই। একটা কথাই শুধু ওর মনে পড়ছে, দরজা ঠেলবার সময় ছোট ছেলের গলায় ভৈরব বলেছিল খুব দরকার। কিসের দরকার? তবে কি ও ওর খুনির কাছে নিয়ে যেতে চায়? এ কথা মনে হতেই মহিতোষবাবু খুব ভয় পেলেন। এভাবে একা যাওয়া তার উচিত নয়। তখনই তিনি ফিরে যেতে চাইলেন, কিন্তু ঠিক কোথায় এসে পড়েছেন তা বুঝতে পারলেন না। তার মাথাটা ঝিমঝিম করে উঠল, পা দুটো যেন অসাড় হয়ে এলো। তিনি আর হাঁটতে পারলেন না, ফুটপাথের ওপরেই বসে পড়লেন। জ্ঞান ফিরে এলো ভোরবেলায়। তখন একটা ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরে এলেন। এই পর্যন্ত বলে মহিতোষবাবু থামলেন। ঝুরঝুটিবাবু সেই যে শীতের ভয়ে অন্ধকারে মুখ লুকিয়ে গুটিসুটি আধশোয়া হয়েছিলেন তেমনই রয়েছেন, সারা শব্দ নেই। ঘরের মধ্যে কেমন একটা অস্বস্তিকর হাওয়া থমথম করছে। বাইরে কতগুলো কুকুর যেন যে এই বাড়িটা লক্ষ্য করেই ক্রমাগত ঘেউ ঘেউ করতে লাগলো কে জানে। ঘরে এই মুহূর্তে মহিতোষবাবু আর ঝুরঝুটিবাবু ছাড়া অন্য কেউ নেই। তবে কেন কুকুরগুলো? না, ঘরে আরও একজন কখন নিঃশব্দে এসে দরজার চৌকাঠে দাঁড়িয়ে মহিতোষবাবুর কথা শুনছে, কেউ তা খেয়াল করেনি। কে? ও লক্ষণ? মহিতোষবাবু যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। দে তো বাবা, জানলাগুলো বন্ধ করে, বড্ড ঠান্ডা বাতাস আসছে। লক্ষণ কোনো উত্তর দিল না। দৈত্যের মতো বিরাট চেহারা নিয়ে ধূপ ধূপ করে পায়ের শব্দ তুলে জানলাগুলো বন্ধ করে দিয়ে ভিতরে চলে গেল। তারপর, কি মশাই, ঘুমিয়ে পড়লেন নাকি? বলে যান। মুখ না তুলেই কফ জড়ানো স্বরে সংক্ষিপ্ত উত্তর দিলেন ঝুরঝুটিবাবু। তারপর থেকে প্রায় রাত দুপুরে দরজার শব্দ। মহিতোষবাবুকে উঠতে হতো, দেখতেন দরজার বাইরে ভৈরব দাঁড়িয়ে। একদিন বিরক্ত হয়ে মুখের ওপর দরজা বন্ধ করে দিতে গিয়েছিলেন। উফ, ভৈরবের সে কি রাগ, সে কি দৃষ্টি!
চোখ দুটো যেন হলদে বোতামের মতো অভিব্যক্তি শূন্য অথচ ভয়ঙ্কর। মনে হচ্ছিল তক্ষুনি বুঝি মহিতেশবাবুর ওপর ঝাঁপিয়ে পড়ে ওর 6টা আঙুল দিয়ে টুটি চেপে ধরবে। বাধ্য হয়ে মহিতেশবাবুকে বাড়ি বদলাতে হলো, কিন্তু সেখানেও ভৈরব হাজির। এমনি করে যেখানেই যান ভৈরবের হাত থেকে নিষ্কৃতি পান না। একদিন তো সবে সন্ধ্যাবেলা লোডশেডিং। বাড়ি ফিরছিলেন মহিতেশবাবু, দেখলেন গলির মুখে ভৈরব কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে। এখন আর নাম ধরে ডাকে না, শুধু ওর সেই ভয়ঙ্কর হলুদ বোতামের মতো চোখ দিয়ে যেন গিলতে আসে। তাই শেষ পর্যন্ত বলতে পারেন একেবারে দেশ ছেড়ে পালিয়ে এসেছি। কি বলবো মশাই, ভৈরবের ভয়ে রাতে ঘুমোতে পারতাম না। এখানে এসে মনে হচ্ছে নিস্তার পেয়েছি। গল্প আমার এখানেই শেষ বলে মহিতেশবাবু একটা সিগারেট ধরালেন। আরামে একটা শুকটান দিলে বললেন, এসব কথা কাউকে বলিনি, বলতেও চাই না। বললেও কেউ বিশ্বাস করবে না। নেহাত আপনি। কথা শেষ হলো না মহিতেশবাবুর। তার মনে হলো ঘরটা যেন হঠাৎ কুয়াশায় ভরে উঠেছে। এ কি, এত কুয়াশা কোথা থেকে এলো? জানলাগুলো তো সবই বন্ধ। এমনি সময় সেই কুয়াশার মধ্যে থেকে ধূর্যটিবাবু নড়ে চড়ে সোজা হয়ে বসলেন। হলদে বোতামের মতো দুটো চোখ কুয়াশার ভেতরেই ধিকি ধিকি জ্বলছে। একটানে খুলে ফেললেন হাতের দস্তানাটা। লণ্ঠনের ঘোলাটে আলোয় দেখা দিল শীর্ণ একটা হাত ক্রমশ এগিয়ে আসছে। সেই হাতে 6টা আঙুল, ছুরির ফলার মতো অতিরিক্ত সেই আঙুলটা কাঁপছে তীর তীর করে। আতঙ্কে চিৎকার করে উঠতে গেলেন মহিতেশবাবু, কিন্তু কুয়াশায় দম বন্ধ হয়ে গেল। 2 দিন পর সুস্থ হয়ে উঠলেন মহিতেশবাবু। কি যে ঘটেছিল কিছুই বুঝতে পারলেন না। জানলেন সেই রাত্রে লক্ষণেই ডাক্তার ডেকে এনে তাকে বাঁচায়, কিন্তু ধূর্যটিবাবুর পাত্তা আর পাওয়া যায়নি। সেদিন বিকেলে সেই দোতলা বাড়িতে ধূর্যটিবাবুর খোঁজ নিতে গেলেন মহিতেশবাবু। অবাঙালি বৃদ্ধ একজন বললেন 2 দিন আগে হঠাৎ ভোরবেলায় সেই বাঙালিবাবু চলে গেছেন। তিনি এদের কেউ নন, চিনতেনও না। কলকাতা থেকে নাকি এসেছিলেন কয়েকদিনের জন্য। কোথাও থাকার জায়গা পাচ্ছিলেন না বলেই বাইরের ঘরটা ভাড়া নিয়েছিলেন। মহিতেশবাবু স্তম্ভিত হয়ে গেলেন। শুনছিলেন ভৈরব, রচনা মানবেন্দ্র পাল, কথক মহিতেশবাবু, ভৈরব ধূর্যটিবাবুর ভূমিকায় বিজয়, মহিতোষের স্ত্রী সুস্মিতা, ধ্বনি পরিকল্পনা এবং পোস্টার ডিজাইনে চারুলিপি, সমগ্র পরিচালনা ও প্রযোজনা স্টাডি একাডেমি, শব্দগ্রহণ ও মিউজিক ডিজাইনে তরঙ্গ দ্য আল্টিমেট মিউজিক এবং এডিটিংয়ে রয়েছে ঝরাপাতা টিম। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে নতুন কোনো গল্প এবং কবিতা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন এবং এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলকে। ঝরাপাতা, কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে নতুন গল্পে, নতুনভাবে।